ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করলেন তারেক রহমান। ওসমান হাদি ও জাতীয় কবির পর বনানীতে আরাফাত রহমান কোকুর কবর জিয়ারত। এটা নিঃসন্দেহে তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেই প্রজ্ঞারই পরিচায়ক। প্রধান শিরোনাম জানাচ্ছিলেন। এবারে জানাবো অন্যান্য শিরোনাম। ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের আজ ও শাহবাগ অবরোধ, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অবস্থানের ঘোষণা। গণ অধিকার ছেড়ে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, লড়বেন ঝিনাইদহ ৪-এ। সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী বদল, ধানের শীষে লড়বেন আসলাম। অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া, বছরের ভয়াবহতম সীমান্ত সংঘাত বন্ধে চুক্তি সই, আজই কার্যকর। স্বাগত নিউজ 24 সংবাদে। সাথে আছি আমরা দুইজন, আছি আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবার বিস্তারিত। ভোটার তালিকায় নাম নিবন্ধন ও এনআইডির কার্যক্রম সেরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে গিয়ে তিনি আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি আর বায়োমেট্রিক তথ্য দেন। এর আগে একই প্রক্রিয়া শেষ করেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। ইসি সচিব জানিয়েছেন, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে রবিবার সিদ্ধান্ত জানানো হবে। ২০০৮ সালে ১/১১ সরকারের সময় যখন ছবি সহ ভোটার তালিকা কার্যক্রম শুরু হয়, তার আগেই দেশ ছাড়তে হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। ফলে গত ১৭ বছর ধরে ভোটার তালিকায় নাম নেই তার। অপেক্ষার অবসান পেরিয়ে দেশের মাটিতে পা রাখার ৩ দিনের মাথায় তাই ভোটার হতে নির্বাচন কমিশনে তারেক রহমান। শনিবার সরকারি ছুটির দিন হলেও সকাল থেকেই সার্বিক প্রস্তুতি গ্রহণ করে ইসির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ। দুপুর ১টার দিকে সংরক্ষিত কক্ষে গিয়ে ১০ আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ এবং ছবি তোলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কিছু সময় আগেই একই প্রক্রিয়া শেষ করেন তার কন্যা জাইমা রহমান এবং স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ইসির তথ্য বলছে, ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে এনআইডি উইংয়ের ডিজি জানিয়েছেন, তথ্য দেওয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে সর্বনিম্ন ১ দিন লাগবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী কন্যার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে রোববার কমিশনে পেশ করা হবে বলে জানান ইসি সচিব। কমিশনের সিদ্ধান্ত, কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়, একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা, আমার দায়িত্বটা হচ্ছে কমিশন পর্যন্ত পৌঁছানো, এটা আগামীকালকে করব। এদিকে ভোটার হওয়ার পরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নির্বাচন কমিশন এলাকা ত্যাগ করেন তারেক রহমান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা 11:30টার দিকে দুজনের কবরে শ্রদ্ধা জানান তিনি। পুরো এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নির্বাচন নিয়ে থাকা সব দোলাচল কেটে গেছে। স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে ইনকিলাব মঞ্চের প্রয়াত নেতা শরীফ ওসমান হাদির সমাধিস্থলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করলেন শ্রদ্ধা নিবেদন ও তার কবর জিয়ারত। সঙ্গে ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। পাশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি, তার প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। বিএনপি মহাসচিব বলেন, ওসমান হাদির কবর জিয়ারত করে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন তারেক রহমান। নিঃসন্দেহে তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেই প্রজ্ঞারই পরিচায়ক। আজকে একটা জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যারা তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে। সেই আমরা মনে করছি যে সেটা অনেকটা দূরীভূত হয়েছে,
তবে চক্রান্ত ষড়যন্ত্র সেটা তো আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। তারেক রহমানের আগমন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা। শনিবার বেলা 11:15টার কিছুক্ষণ পর সমাধিস্থলে এসে পৌঁছান তিনি। স্বাগত জানান ঢাবি উপাচার্য নিয়াজ মাহমুদ খান, ডাকসুর ভিপি সাদিক কায়েম ও সাদাদলের শিক্ষক নেতারা। স্বাগত জানাতে সমাধিস্থলে ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরাও। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ইউনিটের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে। তার বক্তব্যে তিনি বাংলাদেশের কারো বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেননি। তিনি কিন্তু বাংলাদেশের সকলকে নিয়ে কথা বলেছেন। আমরা মনে করি তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে গণতন্ত্রের প্রতি, আমরা সেই প্রত্যয় ব্যক্ত করছি। তারেক রহমানকে সামনাসামনি এক নজর দেখতে আসেন আরও অনেকেই। জনাব তারেক রহমান দেশে এসে প্রথম যে মঞ্চে বক্তব্যেই কিন্তু শহীদ হাদির প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং তারই অংশ হিসেবে আজকে হাদির কবরে শ্রদ্ধা জানানোর জন্য আসছেন। আমরা মনে করি বাংলাদেশের আপামর জনগণের মনের চাহিদা মেটানোর মতো প্রতিটা কর্মসূচি উনি প্রণয়ন করে যাবেন। যে হাদি গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে, ন্যায় বিচারের পক্ষে কথা বলতে গিয়ে তো ষড়যন্ত্রকারীদের হামলায় নিহত হয়েছেন। উপস্থিত সবার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। পরে রওনা হন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সোচ্চার ছিলেন শহীদ ওসমান হাদি। তার কবরের পাশে দাঁড়িয়ে তারেক রহমান এই বার্তায় দিলেন, আগামী দিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান তিনিও। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার হওয়ার কার্যক্রম শেষ করে বনানীর কবরস্থানে পৌঁছান তিনি। এ সময় কোকোর কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এরপর মোনাজাত করেন তিনি। পরে বনানীর সামরিক কবরস্থানে যান তিনি। সেখানে তার শ্বশুর, সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তারেক রহমান। কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর সামরিক কবরস্থানে সমাহিত অন্যান্যদের কবরও জিয়ারত করেন তারেক রহমান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ কর্মসূচি। রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে হাদির খুনিদের গ্রেফতার ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে নেতাকর্মীরা দিচ্ছেন স্লোগান। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বিস্তারিত রিপোর্টে। শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ক্ষোভ থামছে না শাহবাগে। 3 দফা দাবিতে শনিবারও শাহবাগ মোড় অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তবে সকালে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে যাত্রা নির্বিঘ্ন করতে ঘণ্টা দুয়েকের জন্য শাহবাগ ছেড়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে দুপুর 12:30টার দিকে আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে হাদি হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ চত্বর। সাধারণ একজন গৃহিণী, আপনার কোনো রাজনৈতিক দলের সাথে আমি নেই, কিন্তু আমি হাদিকে অনেক ভালোবাসি। হাদি আমার আদর্শ, আমার অহংকার। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। এখন সরকার ব্যর্থ হচ্ছেন, কার্যকরী সাফল্য দেখাতে পারেন নাই। স্বাধীন দেশে 24 আগস্টের পরে এই ধরনের ঘটনা প্রকাশ্যে ঢাকা শহরে এটা কাম্য না। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার সাথে সরাসরি জড়িত এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করতে পারেনি সরকার। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার হুঁশিয়ারি দেন তিনি। আমাদের সংগ্রামটা অনেক কঠিন, অনেক দীর্ঘ। এটার জন্য ধৈর্য ধরে জ্ঞানের সাথে প্রজ্ঞার সাথে আমাদেরকে লড়তে হবে। 143টা প্রোগ্রাম আমাদের ইনকিলাব মঞ্চের পেজে আপলোড করা আছে। এর কোন প্রোগ্রামে ওসমান হাদির কোন প্রোগ্রামের একটা বেসিল কোনোদিন ডান থেকে বামে যায় নাই। চলতি মাসের 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পল্টন এলাকায় ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ ওসমান হাদি। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো
দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে অংশ নেবেন। শনিবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন রাশেদ খান। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ঘোষণা দেন, ঝিনাইদহ 4 আসন থেকে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে ভোট করবেন রাশেদ খান। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে রাশেদ খানের অবদান গুরুত্বপূর্ণ। ঝিনাইদহ 4 আসন, যেটা এই আসনে মোহাম্মদ রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে। আমরা চাই যারা এখনো বয়সের তরুণ, তারা জাতি বিনির্মাণে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারুক। আমরা যাতে এই তারুণ্যের ভাবনাকে ধারণ করতে পারি এবং মেধা ও প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর বাংলাদেশ করতে পারি, সেই লক্ষ্যেই আমরা রাশেদ খানকে আমরা স্বাগতম জানাচ্ছি। চট্টগ্রামের 2টি সংসদীয় আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। এমনকি প্রার্থীদের হাতে দলীয় মনোনয়ন চিঠিও তুলে দেওয়া হয়। এতে চট্টগ্রাম 4 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম 10 আসনে প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। অন্যদিকে চট্টগ্রাম 11 আসনে নির্বাচন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজকে যদি এটা কোনো দোষের কিছু নাই, কেন্দ্র থেকে উদ্দেশ্যে আমি বলবো, আপনারা যদিও বিভিন্ন কেন্দ্র এটা পর্যবেক্ষণ করে শেষ পর্যন্ত সীতাকুণ্ডের মানুষের প্রতীকটা সীতাকুণ্ডের মানুষের কাছে দিয়েছে আমার মাধ্যমে। আমি একটা নিমিত্ত, নাম মাত্র আসলাম চৌধুরী, কিন্তু দলের সাংগঠনিক শক্তি সবকিছু মিলে এটাকে ধানের শীষ প্রতীককে বিপুল ব্যবধানে বিজয়ী করার জন্য, সীতাকুণ্ডের মানুষের আশাকাঙ্ক্ষাকে প্রতিফলিত করার জন্য প্রতীকটা বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শক, ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। এ বিষয়ে আরো খবরাখবর জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মাহমুদ। রাজু, ওসমান হাদির বিচার দাবিতে গতকালকে আমরা দেখেছি অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এই বিষয় নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি শাহবাগের ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে। আপনারা জানেন যে গতকাল শুক্রবার জুমার নামাজের ঠিক পর থেকেই ইনকিলাব মঞ্চ তাদের যে অবস্থান কর্মসূচি সেটা চালিয়ে যাচ্ছে। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চ তাদের এই অবস্থান কর্মসূচি এবং ধর্মঘট অবরোধ চালিয়ে যাবে বলে তারা ঘোষণা দিয়েছে। আজকে আপনারা জানেন যে সকালবেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি হাদির কবর জিয়ারত করতে এসেছিলেন। সেই সময় অবশ্য ইনকিলাব মঞ্চ তাদের এই অবরোধ কর্মসূচিটা কিছুটা শিথিল করে তারা এই শাহবাগ চত্বরটি তারেক রহমানের জন্য ছেড়ে দিয়ে তারা আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয়। পরে বিকেলে যখন 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়, তখনও তারা তাদের অবস্থান কর্মসূচি শিথিল করে ভর্তি পরীক্ষার সহজ করে দেওয়ার জন্য তারা এই জায়গাটিকে ছেড়ে দিয়ে থাকে। তারপর পরীক্ষা শেষ হওয়ার পর থেকে তারা এখনও অবস্থান নিয়ে আছেন। গতকাল সারা রাত তারা এই শাহবাগ চত্বরে অবস্থান রাখেন। ইভেন আজকেও এখন পর্যন্ত তারা শাহবাগ চত্বরে অবস্থান নিচ্ছেন। আমরা দেখতে পেরেছি আসলে গতকালকে চাইতে আজকের জনসমাগমটা একটু বেশি বলতে পারি আমরা, কারণ গতকাল যখন তারা সমাবেশ শুরু করে অবস্থান কর্মসূচি শুরু করে তখন এত মানুষের সমাগম ছিল না। আজকে শাহবাগ পুরো এলাকা জুড়েই আপনি দেখতে পাচ্ছেন এখানে লোকের লোকারণ্য হয়ে আছে যারা শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে এখানে অবস্থান নিয়েছেন।
তারা আজকেও ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত শহীদ হাদি হত্যার বিচার নিশ্চিত করা না হবে তারা এই অবস্থান এখান থেকে ছাড়বেন না। হাদি হত্যার বিচারের রাজু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাংবাদিক সুরক্ষা আইন না থাকায় হামলার শিকার হচ্ছে গণমাধ্যম, এমনটাই মনে করেন সাংবাদিক নেতারা। তারা বলছেন সরকারের কোনো না কোনো অংশ প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে হামলা হতে দিয়েছে। শনিবার ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ৬ষ্ঠ সম্প্রচার সম্মেলনে এসব কথা বলেন তারা। আয়োজনে ছিলেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগামী ১.৫ মাসের মধ্যে সম্প্রচার কমিশন অধ্যাদেশ পাশের আশ্বাস দেন তিনি। 18 ডিসেম্বর 2025 মধ্যরাতে হামলার শিকার দৈনিক প্রথম আলো, ডেইলি স্টারের কার্যালয়। একই রাতে আক্রমণ হয় ছায়ানট ও উদীচিতেও। এসব হামলার ঘোষণাও আসে আগে ভাগেই। যেসব কথা জানে দেশের সবাই, তাই প্রশ্ন ওঠে কেন জেনে শুনেও এমন হামলা প্রতিহত করতে ব্যর্থ হলো অন্তর্বর্তী সরকার। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ৬ষ্ঠ সম্প্রচার সম্মেলনেও উঠে এলো সেই প্রশ্ন। আয়োজন রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। সাংবাদিক নেতাদের অভিযোগ সরকারের একটি অংশ এই ঘটনা ঘটতে দিয়েছে। তো সরকার যে ন্যায্যতার কথা বলছেন বা তাদের কাছে যে আমরা আশা করব, কোন ভিত্তিতে? আপনি জানেন, আমি জানি, সরকার জানে, সারা দুনিয়া জানে যে তাদের কিছু নৈতিক রাজনৈতিক অপরাধ তারা করেছেন, আমিও মনে করি। এমন হামলার পেছনে কিছু মহলের স্বার্থ হাসিলের কথা বললেন সরকারের তথ্য উপদেষ্টাও। বলেন তার হাতে আছে আর মাত্র ১.৫ মাস, এর মধ্যে যতটা পারেন করবেন। এই ১.৫ মাসে আমি দুটো কাজ করে যাওয়ার চেষ্টা করব। একটা কাজ হচ্ছে সম্প্রচার কমিশন অধ্যাদেশ। দ্বিতীয় যে কাজটা করবার চেষ্টা করব সেটা হচ্ছে প্রেস কমিশন অধ্যাদেশ। এই আগুন যারা লাগায়, এই ককটেল যারা বিস্ফোরণ ঘটায়, এরা হচ্ছে রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক বিশ্বাস যদি ভিন্ন হয়ে থাকে, সহিংসতার মাধ্যমে কোনো জায়গাতেই কোনো পরিবর্তন আনার কোনো সুযোগ নেই। গণমাধ্যম সংস্কার কমিশনের বেশিরভাগ প্রস্তাবই বাস্তবায়িত হয়নি। অভিযোগ বিজেসির নেতাদের। তাদের কণ্ঠে ঐক্যের ডাক। এখন যারা দায়িত্বে আছেন তারা যদি সুপারিশমালা দিয়ে যান, তাহলে হয়তো রাজনৈতিক সরকারও বাধ্য হবে গণমাধ্যম বান্ধব নীতিমালা তৈরি করতে। এখনো কি আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো না? স্বাধীনভাবে কথা বলার জন্যই কিন্তু এত কিছু হয়েছিল বাংলাদেশে জুলাই আগস্টে। এরকম একটা বিপ্লবী চরিত্রের সরকারের কাছ থেকেও, এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন 2 জন বিপ্লবী তরুণ, তারা থাকার পরেও আমরা মিডিয়াতে বিন্দুমাত্র কোনো সংস্কারের হতে দেখলাম না। বিজেসির ৬ষ্ঠ সম্প্রচার সম্মেলনের প্রতিপাদ্য ছিল ভয়হীন, স্বাধীন, নীতি নির্ভর। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। কিশোরগঞ্জ 5 আসনে বিএনপির আরেক ঘোষিত প্রার্থী ইকবালকে চায় এলাকাবাসী। এদিকে বিএনপির সমাবেশে বক্তারা সৈয়দ এহসানুল হুদার মনোনয়ন প্রত্যাহার করে পূর্বে ঘোষিত দলীয় প্রার্থী ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালকে অবিলম্বে মনোনয়ন ফিরিয়ে দেওয়া না হলে বিএনপি থেকে গণপদত্যাগেরও হুমকি দেওয়া হয়। বিকেলে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সদরে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব সিদ্ধান্তের কথা জানান। ইকবাল সাহেবের পক্ষে আছি, আমরা ইকবাল সাহেবের পক্ষে থাকবো। আমরা আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করবো। বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দলের সকল নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, মহিলা দল, গোলাপা দল, জাসদ, কৃষক দল, শ্রমিক দল সহ সকল আমরা বাজিতপুরে অবস্থিত ঘোষণা করি। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক আলামিনের 2 ছেলে সহ পাশে থাকা গ্যারেজের জাকির আহত হয়েছেন। আসিয়া নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। আগামী মেলায় ক্রেতাদের সুবিধার্থে 4000 টাকা স্কোয়ার ফিটের ফ্ল্যাট নিয়ে ব্যবসায়ীরা হাজির হবেন বলে জানিয়েছেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। এতে 50 থেকে 60 লাখ টাকার মধ্যে ক্রেতারা স্বপ্নের নীড় পাবেন বলে মন্তব্য করেন তিনি।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে আয়োজিত 4 দিনব্যাপী আবাসন মেলার সমাপনী দিনে তিনি এসব কথা বলেন। সমাপনী দিনে ফ্ল্যাট বা প্লট বুকিং দিয়েই ক্রেতারা পাচ্ছেন লক্ষ টাকা পর্যন্ত মূল্য ছাড়। অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে থাইল্যান্ড এবং কম্বোডিয়া। 20 দিনের সীমান্ত সংঘাত শেষে শনিবার যুদ্ধবিরতি চুক্তিতে সই করে দুই দেশ, যা এরই মধ্যে কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী বন্দী 18 কম্বোডিয়ান সেনাকে মুক্তি দিবে থাইল্যান্ড। পাশাপাশি স্থল এবং আকাশ সীমা লঙ্ঘন না করার বিষয়েও একমত হয়েছে ব্যাংকক নমপেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিরোধ দীর্ঘদিনের। চলতি মাসে নতুন করে দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত সংঘাত শুরু হয়। এতে উভয় দেশের শতাধিক মানুষের প্রাণ গেছে, বাস্তুচ্যুত হয়েছেন 5 লাখেরও বেশি মানুষ। এমন আবহে ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক মধ্যস্থতায় 3 সপ্তাহের সীমান্ত সংঘাত বন্ধে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন, যা এরই মধ্যে কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী আটক থাকা 18 কম্বোডিয়ান সেনাকে মুক্তি দেবে থাইল্যান্ড। একই সঙ্গে উস্কানিমূলক সব পদক্ষেপ গ্রহণ থেকেও বিরত থাকবে উভয় দেশ। এছাড়াও উত্তেজনা প্রশমনে মিথ্যা তথ্য প্রচার এড়িয়ে চলার বিষয়েও একমত হয়েছে ব্যাংকক নমপেন। এখানেই শেষ নয়। যুদ্ধবিরতির আওতায় সাধারণ নাগরিক অবকাঠামো এবং প্রতিপক্ষের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা সহ সব ধরনের অস্ত্রের ব্যবহার বন্ধ থাকবে। গেল 26 অক্টোবর মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে দুই দেশের মধ্যে প্রথম যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়েছিল। আসমা তুলি, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাই।